দিনের পর দিন ঘুরতে হয়েছে, চাইতে হয়েছে, দেয়নি, কত টাকা মার গেছে। সিন্ডিকেটটা দোষের কিছু না। টেলিভিশনে শুরু করেছে আর স্ট্রাগল করতে হয়নি এমন একজনও নেই, এটা হতেই পারে না। এই স্ট্রাগলের গল্পটা মজার, কষ্টের, নস্টালজিক, সবাইকেই কষ্টের মধ্য দিয়ে আসতে হয়, কষ্ট ছাড়া কেউ নেই। তো হ্যাঁ, কষ্ট হয়েছে, তখন হয়তো টাকাটা ঠিকমতো পেতাম না। এখন যেরকম কাজটা শেষ হওয়ার আগেই খামটা দিয়ে দেয় বা হয়তো পারিশ্রমিকটা কাজটা শেষ হওয়ার সাথে সাথে চলে আসে, তখন হয়তো দিনের পর দিন ঘুরতে হয়েছে, চাইতে হয়েছে, দেয়নি, কত টাকা মার গেছে। তো এটাকে যদি কষ্টের মুহূর্ত বলা হয়, তো সেই কষ্টগুলো তো আছেই। আবার চাইলেই তো আর এমন না যে আমি চাইছি এই চরিত্রটা আমি করতে পারতাম, কিন্তু আমাকে তো তখন সেটা দেয়া হচ্ছে না। যাকে বিক্রি করা যায় বা যার বিক্রি মূল্য আছে বা যাকে 10 জন চেনে তাকেই ডাকা হচ্ছে। আমি ডিজার্ভ করি বা আমি মনে করি যে আমি পারবো, ফুটাতে পারবো, কিন্তু আমাকে তো দেয়া হচ্ছে না। তো এইটাও একটা স্ট্রাগল, কষ্ট। কোরাম ব্যাপারটা কি আসলে এটা দরকারও আছে। প্রত্যেকটা মানুষ তার সেফ জোন খোঁজে। তো যিনি ডিরেক্টর তিনি চান যে তার গ্রিপের অ্যাক্টর কে আছে, যাকে আবার নতুন করে বোঝাতে হবে না, চোখ দেখলেই অ্যাক্টরটা বুঝতে পারবে যে ডিরেক্টর আমার কাছ থেকে এইটুকুই চায় বা এমন চায়। একটা হিরো বা যিনি মেইন প্রোটাগনিস্ট করছেন তিনি চান যে আমার যে কো আর্টিস্ট তাকে আমার অনেক বেশি বোঝাতে হবে না, বা আমার তার কাছ থেকে সাপোর্ট পেতে সিঙ্কের ব্যাপারটা, এই সিঙ্কোনাইজেশন সবার সাথে হয় না। এটা হুট করে হয়, আর একবার হয়ে গেলে না বারবার চায় না মানুষ নতুন করে আবার নতুন একটা পার্সনকে এনে ওই জায়গাটায় শূন্যস্থানে ঢুকিয়ে দেন করতে, আবার প্রথম থেকে শুরু করতে কোচিং সেন্টারের মতো, তা না। জাস্ট যে সিঙ্ক হয়ে আছে সবাই চায় সেফ জোনে খেলতে। এই তো আমি মনে করি যে সিন্ডিকেটটা দোষের কিছু না। এই জন্য দেখবেন যে প্রত্যেকটা ডিরেক্টর, সেটা সত্যজিৎ রায় বলেন আর পৃথিবীর আপনি যে ডিরেক্টরই বলবেন, দেখবেন ঘুরে ফিরে এই বাধা ধরা শিল্পীর মধ্যে ছিলেন। বাংলার মাটিতে প্রথম যিনি অস্কার আনলেন সেই সত্যজিৎও তো এর বাইরে ছিলেন না, তিনিও তো ঘুরে ফিরে ওই সৌমিত্র আর ঘুরে ফিরে তার কিছু বাধা আর্টিস্ট। খুব রিসেন্ট একটা অনুষ্ঠান দেখেছিলাম কপিল শর্মার শোতে, সেইখানে একজন 750 সিনেমার জনপ্রিয় অভিনেতা এসে বলছেন যে আমি তোমার শোতে এসেছি আমার নামটা সবাইকে জানাতে, যে মানুষ এখনও আমার নাম ভুল জানে বা আমার নামটা ভুল বলে। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া জনপ্রিয় একজন অভিনেতা, কিন্তু মানুষ তার নামটা ভুল জানে, এবং তিনি তার নামটা ফান করে বলছেন না, সে সিরিয়াসলি বলছে যে আমি তোমার অনুষ্ঠানে এসেছি জানাতে যে আমার নাম এটা, আমার নাম আশিস বিদ্যার্থী, আমি আশুতোষ রানা না, আমি ওমপুরি না, আমি অন্য কেউ না, আমার নাম আশিস বিদ্যার্থী, সেটা জানাতে আসছে। তো এই ফাইটটা পৃথিবীর সব দেশে সব ক্যারেক্টার আর্টিস্টের সাথেই ঘটে। আমরা তো একটা ছোটো মাধ্যমে কাজ করি, সেটা হচ্ছে টিভি ইন্ডাস্ট্রি। যদিও আমাদের এখান থেকে অনেকেই এখন সিনেমায় গিয়ে ব্যস্ত হচ্ছেন বা সিনেমায় ডাক পাচ্ছেন, কিন্তু এটা থাকবেই। কারণ আমরা যখন নাম ভূমিকার পার্সনটার পরে আর কারো নাম বলতে চাই না। আমরা সিনেমাতেও দেখেছি শাকিব খান অভিনীত বা আলমগীর অভিনীত বা নায়ক রাজ রাজ্জাক অভিনীত সিনেমা অমুক, তারপরে তো আরও 40 জন অভিনেতা আছে, আপনি তো সবার নাম বলছেন না। আপনি তো নায়ক অথবা নায়িকার নাম বলছেন এবং অন্যান্য, অথবা সবচেয়ে বড় ভিলেনটার নাম হয়তো এটিএম শামসামান বলছেন। বিক্রিটাও তো একটা ব্যাপার, বাণিজ্যটা তো দিন শেষে সব কিছুই অল অ্যাবাউট প্রোডাক্ট। এখন তো সব কিছু প্রোডাক্টে গিয়ে ঠেকেছে। তো যখন বিক্রিটা শেষ কথা হয় তখন ওই ব্যাপারটা চলেই আসে যে উনি ভালো অভিনয় করছেন বা উনি যোগ্য অভিনেতা, কিন্তু আমি তাকে নিচ্ছি না, কারণ হচ্ছে যে আমি তো তাকে বেচতে পারবো না, বা এই নাটকটা বানাতে আমার 4 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু নাটকটা আমার উঠে আসছে মাত্র 4,000 টাকা, তাহলে তো তার এটা লস হলো। সে যদি 4 লাখ টাকা পার না হয়, তো এখানেও তো কোনো না কোনোভাবে ইনভেস্ট হচ্ছে, এবং তিনি চাইবেন যে লগ্নিটা উঠে আসুক। তো সেই জায়গায় তখন গিয়ে তারা ওই ঘুরে ফিরে লগ্নিটা ওঠানোর জন্য এমন কাউকে নিতে হয় যে আসলে ওই চরিত্রটার সাথে জাস্টিফাই করতে পারবে না বা হয় না, কিন্তু তার একটা বিক্রি মূল্য আছে। আপনি হিরোদের কথা বললেন, আমাদের অনেক হিরো আছেন যাদের পেছনে আমি অনেক ডিরেক্টরকে ঘুরতে দেখেছি। আজ থেকে 15 বছর আগেও দেখেছি তার পেছনে ঘুরতে, বেশি না 10 বছর আগেও দেখেছি ঘুরতে, কিন্তু আজকে তার বিক্রির মূল্যটা পড়ে গেছে বা তার বাজার নেই। আমি নাম মেনশন করতে চাই না, এমন অনেক হিরো আছেন যার এখন আর ভিউ নেই বা বিক্রি মূল্য নেই, তার কাছে একটা ডিরেক্টরও ফোন দেয় না বা একটাবার খোঁজ দেয় না যে ভাইয়া কেমন আছেন বা আপনি আমার এই নাটকে যুক্ত হবেন কি না, তাকে নিচ্ছে না। এখন যাকে বেঁচে যাচ্ছে তার জন্মদিন উইশ করছে, তাকে মানে এক ধরনের তোষামোদি করছে, মোসাহেবি করছে, এমন এমন কাজ করছে যেটা আসলে দৃষ্টিকটু। কিন্তু ওনাকেও তো দেখা গেল যে দিন শেষে ওনার গল্পটা বলে বেরোতে হবে। উনি তো চায় যে ওনার গল্পটা কোনো না কোনোভাবে একটা সেফ জোনে থাকুক, লগ্নিটা উঠে আসুক। তখন ওনার দিকের ব্যাখ্যাটা হচ্ছে আমি চাই ভাই আমার গল্পটা ঠিকঠাক মতো বলে আসতে, তো আমি অমুক ভাইটাকে যদি নিই আমার নাটকটা বিক্রি হবে না। কিন্তু তিনিই কিন্তু 10 বছর আগে ওই ভাইটার পেছনে দৌড়েছেন ডেটের জন্য, আজকে সেই ভাইটার বিক্রি মূল্য নেই, তাই ওই ভাইটার দাম নেই। এইখানে আমরা একটা কথা বলি মিডিয়াতে, সেটা হচ্ছে মিডিয়াটা হচ্ছে উদিত সূর্যের পূজারী।
এখানে যেই সূর্যটা উপরে উঠে আছে সবাই তাকে হুজুর হুজুর করবে, তাকে বলবে যে ওফ খুব তাপ দিচ্ছে। যেই সূর্যটা অস্তমিত হতে শুরু করেছে তখন আর ওই সূর্যের কোনো দাম নেই। আমার এখনও মনে আছে ঘটনাটা, আমি একদম নাম সহ মনে রেখেছি এবং আমার সঙ্গে ফেসবুকে আছে। আমি বাংলা ভিশনে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে ওর পরেই। তো যারা বাংলা ভিশনে গিয়েছেন তারা জানেন যে ওইখানে একদিনে 6-7 জন শিল্পীকে ডাকা হয়, তাদের ইন্টারভিউ নেওয়া হয় পরপর। তো যার ইন্টারভিউ হচ্ছে বাকিরা গেস্ট রুমে বসে, আমি গেস্ট রুমে বসা। তো যার ইন্টারভিউ যে নেয় সে উপস্থাপিকা এসে 5 মিনিট কথা বলে যায়, ক্যাজুয়াল করে নেয় বিষয়টাকে, যে ভাইয়া এই টাইপের প্রশ্ন আসতে পারে বা এই ধরনের ব্যাপার স্যাপার, একটু সহজ হওয়ার জন্য। তো আমি লাস্ট পার্সন বসেছিলাম, ওই রুমে আর কেউ ছিল না গেস্ট রুমে। আমি দেখলাম সুন্দর মতো একটা মেয়ে ঢুকলেন, ঢুকে ভয় পেয়ে ঠাস করে বেরোয় গেলেন। আমি চারপাশে গেলাম, মানে কী হলো, আমি আসলে একটু বিব্রত হয়ে গেলাম। 15-20 সেকেন্ড পরে উনি আবার ঢুকলেন, বেশ ভীত চেহারা। ফর্সা মানুষ ভীত হয়ে গেলে হয় না যে মানে কেমন সাদাটে হয়ে যায় চেহারা, মানে আমি বললাম কী ব্যাপার, আমি বললাম কিছু বলবেন আপু? বলে ভাইয়া আপনি জানোয়ার সিনেমার সেই লোকটা না যে বাচ্চাটাকে রেপ করেছেন? আমি বললাম যে জি, আপনারা তো এই জন্যই ডেকেছেন, জানোয়ার সিনেমার জন্য কথা বলতেই তো ডেকেছেন, আপনি জানতেন না? বলে যে জি জানতাম, কিন্তু আমি বুঝতে পারিনি, বলে আমাকে অন্য আর্টিস্টের কথা বলেছিল। আমি বললাম আচ্ছা কী হয়েছে, আপনি ভয় পাচ্ছেন বা কী সমস্যা? বলে ভাইয়া বিশ্বাস করেন আমি 3 দিন, এবং এই কথাগুলো উনি দাঁড়িয়ে বলছেন, তখন আমার পাশে এসে সবাই বসে নাই, উনি দাঁড়িয়ে বলছেন, বলে বিশ্বাস করেন ভাইয়া আমি 3 দিন লিটারালি খেতে পারিনি। তাই বললাম আচ্ছা ঠিক আছে, এটা এক ধরনের কমপ্লিমেন্ট যে আমি একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি, সেই নেগেটিভ ক্যারেক্টারটার ইম্প্যাক্টটা এরকম যে উনি ভয় 3 দিন খেতে পারেনি, কমপ্লিমেন্ট লাগছিল। আবার আমি বললাম যে আচ্ছা এটা তো একটা অভিনয় ছিল, উনি এত সিরিয়াস হয়ে যাচ্ছে কেন? পরে আমি বললাম যে বোন এটা তো একটা অভিনয় ছিল, আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সঠিকভাবে ফুটাতে পারছি কি না। দেন সে সহজ হয়ে বসছে, বললো যে ভাইয়া আমি ভয় পেয়েছিলাম এবং আমার কাছে মনে হয় আপনি খুবই পারফেক্ট করেছেন, আপনাদের পুরো টিমটা খুবই ভালো করেছেন। তো এইটা আমাকে খুব ভালো লাগে, এখনও দেয়। সেই মেয়েটার নাম হচ্ছে সাদিয়া রোশনি সূচনা, তিনি এখনও উপস্থাপক হিসেবে আছেন বাংলা ভিশনে। যেদিন আমি পেয়ে যাব বা যেদিন আমি আমার মনের মতো চরিত্রটা করে ফেলতে পারবো, সেদিন তো আসলে আমার মৃত্যু হবে। কোনো শিল্পীরই আসলে ক্ষুধা মেটে না, প্রত্যেকটা শিল্পী এক ধরনের অতৃপ্তিতে ভোগে, অতৃপ্ত আত্মার মতো ঘুরঘুর করেছে, তার সেই কাঙ্ক্ষিত চরিত্রটা আসুক। কাঙ্ক্ষিত চরিত্রটা আসলে কখনোই পাওয়া হয় না, কোনো শিল্পীকেই সেটা টাচ করে না, ছুঁয়ে যায় না। তো সবাই আসলে আপনি যদি হুমায়ুন ফরিদি ভাইকেও জিজ্ঞেস করতেন, তিনি হয়তো এটাই বলতেন যে না আমি আমার মনের মতো চরিত্রটা এখনও করতে পারিনি। এটা প্রত্যেকটা শিল্পীর বেলাতেই ঘটে। আমরা তো খুবই শিক্ষানবিশ পর্যায়ে আছি, আমার কাছে এখনও মনে হয় আমার সেই কাঙ্ক্ষিত চরিত্র কখনো করাই হয়নি বা হয়তো আমার কোনো দিন পাওয়াই হবে না, কিন্তু আমি ফাইটটা দিয়ে যাব। আমাদের এটাকে নাটককে যদি ইন্ডাস্ট্রি বলা হয়, সবচেয়ে বড় ল্যাকিংস হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে মৌখিক চুক্তির উপরে, মৌখিক ভিত্তির উপরে, মানে কোনো লিখিত কোনো কিছু নেই, মানে এটা বেসলেস, বেসটা নেই, মানে পুরোটাই মুখে মুখে। কালকে তোমার ডেট আছে ভাই 17 তারিখ ডেটটা রাখেন, না লিখিত চুক্তি হয়, না কন্ট্যাক্ট হয়, না কিছু হয়, মানে এখানে কোনো কিছুই লিখিত হয় না। একজন প্রোডাকশন ম্যানেজার দৌড়ে যায়, একটা প্রোডাকশনের ছেলে, লাইটের ছেলে দৌড়ে চলে যায় কাজ করতে, সে জানে না কয় দিনের কাজ হবে, কি পরিমাণ পেমেন্ট হবে, বাট সে টাকাটা ঠিকমতো পাবে কি না, না পেলে কাকে বলবে, তখন সংগঠনের কাছে বিচার দিতে বাধ্য হয়, কারণ লিখিত কোনো চুক্তি হয় না, কন্ট্যাক্ট হয় না। সো ইন্ডাস্ট্রি দাঁড়াতে গেলে শুধু এটা তো একটা, এরকম অনেক বিষয় আছে, অনেকগুলো বিষয়ের কারণেই ইন্ডাস্ট্রিটা হয়ে ওঠেনি। কিন্তু আমরা ইন্ডাস্ট্রি বলতে পছন্দ করি, আমরা নিজেদেরকে পরিবার বলতে পছন্দ করি। সংগঠনগুলো ধীরে ধীরে মানে আমাদের ডিরেক্টর গিল্ড, অ্যাক্টর সিকিউরিটি, প্রডিউসার অ্যাসোসিয়েশন, রাইটার গিল্ড, এগুলো ধীরে ধীরে শক্ত হচ্ছে। প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন, মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন, এরকম অনেক সংগঠন আছে নাটকে। এগুলো একটা সময় হয়তো এক জায়গায় একত্রিত হবে যখন আমরা বলতে পারবো যে আসলে প্রকৃত ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে, যখন একটা প্রকৃত নীতিমালা হবে যে এই চুক্তির বাইরে কেউ যাবে না, কারণ প্রতিটা শিল্পী নিয়মের মধ্যে থাকলে সঠিক কাজটা, আউটপুটটা আসবে। ক্যারেক্টার আর্টিস্টদের সাথে অনেক সময়ই তাচ্ছিল্য বা অবহেলা এটা হয়ে থাকে, হয়, কিন্তু এটা সবসময় না, মাঝে মধ্যে রেয়ার হয়। এবং এটা শুধুমাত্র যে মানে পরিচালকের দিক থেকে বা যারা মেইন প্রোটাগনিস্ট করছে তার দিক থেকে ব্যাপারটা এমন না, সিচুয়েশনের কারণে হয়ে যায়। অনেক সময় যিনি ক্যারেক্টার আর্টিস্ট করছেন তারও কোনো একটা সমস্যা থাকতে পারে বা বিবিধ ইস্যুতে আসলে যে একটা মানে হয় কি ক্রিয়েটিভ ডিফারেন্সেস ক্রিয়েট হয়, বা অনেক সময় অনেক অপ্রাপ্তি থেকেও অনেক কিছু হয়ে যায়। সেটা খাদ্য নিয়ে হতে পারে বা স্ক্রিপ্ট নিয়ে হতে পারে, পাণ্ডুলিপির হঠাৎ করে চরিত্রের পরিবর্তন নিয়ে হতে পারে, অনেক কিছু নিয়ে হয়। আমার সাথেও যে হয়নি তা না, কিন্তু আমি আসলে এটা নিয়ে অন ক্যামেরা বলতে আসলে একটু দ্বিধাবোধ করছি, আমি চাইছি না
বলতে, আমি চাই যে এটা নিয়ে না বলি। মজার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারি যদি আপনার সময় থাকে ভাইয়া। এই যে বিভিন্ন জায়গায় যে রাত বিরাতে আমরা আসতে হয়, পুলিশ ধরে, আর্মি ধরে বা র্যাব ধরে, 8-10 জনকে হয়তো চিরুনি অভিযান হয়, কিন্তু আমার বেলায় দেখা যায় আমি ছাড় পেয়ে যাই। এরকম গল্প আমরা রায়হান রাফির ওয়েব সিনেমা করছিলাম আমলনামা, সেটা শ্যুট শেষ করে আমরা আসছিলাম মধুমতি মডেল টাউনের ভেতরে। যখন আসলাম তখন আমাদের গাড়ির মধ্যে 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ক্যামেরাম্যান সুমন সরকারও ছিলেন, তারপর আরও অনেকে ছিলেন, নজরুল ছিলেন, আরও অনেকে ছিলেন যারা চিফ সিনেমার। তো এরকম অনেকে ছিলেন। আর্টিস্ট একমাত্র আমি ছিলাম যে ড্রাইভারের পাশে বসা। 16 সিটের একটা মাইক্রো ছিল, আমি সামনে বসা। তো পুলিশ থামালেন, কি বললো যে রায়হান রাফির টিমে আবার সবার আইডি করা থাকে, তো বললো যে আমরা এডি টিম বা আমরা শ্যুট টিম, কোনো কাজ হবে না, নামেন সবাই, কোনো কাজ হবে না। তো ওই সামনে দাঁড়ানো ছিল আর্মির কয়েকজন। এইটা হচ্ছে মানে তত্ত্বাবধায়ক সরকার যখন দায়িত্ব নিলেন তার কয়েকদিন পরের ঘটনা। তো আর্মির কয়েকজন ছিলেন, রাত তখন মনে হয় 2টা বাজে। তখন ওইখান থেকে একজন আর্মি জিজ্ঞেস করলেন কী হয়েছে। এই পুলিশটা বললেন যে স্যার এখানে অনেক বেশি মানুষ মাইক্রোতে, মনে হচ্ছে এটাতে কোনো একটা ঝামেলা আছে। আর্মির আগে আসলেন, তো আমি চিন্তা করে দেখলাম যে যদি বলি রিকোয়েস্টে যদি কাজ হয়, আর যদি সামান্য চিনতে পারে তাহলে তো ভালো। আমি গ্লাসটা নামিয়ে শুধু বললাম যে স্যার আমরা শ্যুট করে যাচ্ছিলাম। সাথে সাথে 2জন আর্মি বললেন যে হ্যাঁ আপনার নাটক তো সেদিনও দেখেছি। এবং অবাক করা বিষয়, এই পাশ থেকে 2জন পুলিশ ছিলেন, তারাও বললেন হ্যাঁ উনি তো ওনার কথা বলেন না কেন। মানে আমার যে কি প্রাউড লাগছিল। এবং সুমন সরকার ভাই ক্যামেরাম্যান, যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন 3বার, তিনি বললেন যে লিমন ভাই আপনি মাথাটা বাইর করে বসে থাকেন, আপনি মাথা ঢুকাবেন না, সামনে আরও চেকপোস্ট আছে। আমার সেটা মজা লেগেছে। এরকম অনেক হয়। এই রাজলক্ষ্মীতেও সেদিন চেকিং হচ্ছিল, সবার চিরুনি অভিযান চলছিল। এক পুলিশ আমাকে ধমক দিলেন যে আপনি রিক্সা থেকে নামছেন না কেন। আমি নামতে যাওয়ার মধ্যে লম্বা মতো একজন পুলিশ দৌড়ে আসলেন, আমার হাত ধরে বললেন ভাই ভাই প্লিজ প্লিজ আপনি নামবেন না, ভাই আপনি কোথায় থাকেন। আমি বললাম সামনে। বলে সামনে কোথায়? বললাম দক্ষিণখানের দিকে থাকি। সে বলে যে চান প্লিজ নামবেন না। মানে এই যে একটা সম্মান, এইটা অন্য কোনো পেশা থাকলে তো পেতাম না। এটা আমার জন্য বিরাট। তো আমার কথা হচ্ছে যে অনুসরণ করা ভালো, অনুকরণ না করি। আমি হুবহু কপি না করি, কপি পেস্ট না হোক, আমার কাছে প্রভাব থাকতেই পারে। বড় শিল্পীদের প্রভাব সবসময়ই ছিল। পিকাসোর পেন্টিংয়ের পরে পিকাসোর প্রভাব অনেকের উপর পড়েছিল। লিওনার্দো দা ভিঞ্চি যখন আঁকলেন তারপরে দেখা গেল ওনারও অনেক অনুকরণ অনেকে করেছেন। তো যুগে যুগে যখন বড় একজন শিল্পী আসেন তার প্রভাবে অনেকেই প্রভাবিত হয়। কর্মঘণ্টা সেট হওয়াটা জরুরি। আমরা যারা শেষ রাতে বাসায় ঢুকি, বেশিরভাগ ক্ষেত্রে আমি পরশুদিনও বাসায় ঢুকেছি রাতের 3টার দিকে, শরীরে প্রভাব পড়ে, কষ্ট হয় এবং খারাপ লাগে। কাউকে বলতেও পারি না কষ্টের কথা, কি বলবো। কিন্তু আমি মনে করি যে কর্মঘণ্টা একদিন নিশ্চিত হবে, ঠিক হবে, যখন আসলে এটা টোটাল ইন্ডাস্ট্রির একটা রূপ নেবে। যখন আমাদের আর যে সংগঠনগুলো আছে, অ্যাক্টর সিকিউরিটি বা ডিরেক্টর গিল্ড, প্রডিউসার অ্যাসোসিয়েশন, রাইটার গিল্ড বা যতগুলো সংগঠন আছে সবগুলো যখন এক জায়গায় মেলবন্ধন হবে, জুথবদ্ধ হবে, এই জুথবদ্ধ প্রক্রিয়াতে তৈরি হবে ইন্ডাস্ট্রি। আর যখন ইন্ডাস্ট্রি হবে তখন আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব না। তখন আমি ঠিকই জানবো যে 11টা মানে 11টায় শাটডাউন হবে, যখন 9টায় শেষ মানে 9টায় শাটডাউন হবে। আমরা অনেক টিভি চ্যানেলে দেখি ক্যামেরা ওইখানেই শাটডাউন হয়ে যায় যখন বলে যে না টাইম আপ। অনেক টিভি চ্যানেলে, যে টিভি চ্যানেলের ধারাবাহিক যারা করেন তারা জানেন, এটার চেয়ে অবর্ণনীয় কষ্ট আমাদের শিল্পী সমাজের মধ্যে আর নেই। আমার হয়তো নিজস্ব একটা আবর্ষণ আছে বিধায় আমাকে হয়তো এটা ফেস করতে হয় না, কিন্তু আমার ভাই বন্ধু যারা আছে এমন কেউ নাই যারা আমার কষ্টের গল্পটা জানি না বা শুনিনি। সো এইটা আমাদের সবার একটা চাওয়া যে কর্মঘণ্টাটা সেট হলে অন্তত আমি সেই টাইমে বাসায় ঢুকতে পারবো। আমার নিজেরও তো সেফটি নেই, আমাকে তো একটা অস্ত্র বহন করতে দেওয়া হচ্ছে না, যে আমি নিজের সেফটির জন্য আমি অস্ত্রটা বহন করছি, সেটা তো আমি পারছি না। তখন তো আমাকে ঠিকই একটা চিহ্নিত করা হচ্ছে বা আমাকে বলা হচ্ছে যে আমি হতে পারে খারাপ। আমি হয়তো পরিচিত শিল্পী দেখে হয়তো বা আমি পরিচয় পেয়ে যাচ্ছি বলে হয়তো আমি মাপ পেয়ে যাচ্ছি, সবাই তো সেটা পাচ্ছে না। আবার সবার বাড়িতে সেই একই রকম অ্যাক্সেস নাই, সবাই তো সেটা পেয়ে যাচ্ছে না। তো আমি মনে করি যে এটা আসলেই প্রত্যেকটা শিল্পীর একটা কষ্টের জায়গা। সেটা বিভিন্ন দেশেও শুনেছি, শুধু বাংলাদেশ তা না, আমি বিভিন্ন দেশে শুনেছি যে এই কষ্টটা প্রত্যেকটা শিল্পীকেই নাকি ফেস করতে হয়। তো আমি চাই এই ধরনের জায়গা থেকে সবাই শিল্প মনা হোক। আমাদের আশেপাশে যারা আছে শিল্প মানেই খারাপ না, আমরা যারা মনে করি যে শিল্পের কাছাকাছি আছি, আমরা একটা ভালো মানুষের কাছাকাছি আছি। শিল্পী মানেই খারাপ নয়, শিল্পী মানে ভালো মানুষ।
এই বোধটা আমাদের সমাজে যখন তৈরি হবে তখন আমি উদ্বুদ্ধ হব যে আমার বাচ্চাটাকে আমি গান শেখাবো, শিল্পকলা শেখাবো, আবৃত্তি শেখাবো, আমি তাকে শিল্প চর্চায় রাখবো। শিল্প চর্চা যার ভেতরে আছে সে আর যাই হোক কারো বুকে ছুরি ধরতে পারে না, কারো গলায় ছুরি ধরতে পারে না, এটা আমার বিশ্বাস। আমি আমার সন্তানকে সেই শিক্ষাটায় শিক্ষিত করব। আমি জানি না আমার ভিডিওটা যারা দেখছেন তারা তার সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করবেন কি না, কিন্তু আমি আমার সন্তানের ভিতর ওই শিক্ষাটা রেখে যাব যেটা আমি বিলং করি। আমি মনে করি যে একটা শিল্পী আর যাই হোক কারো ক্ষতি করবে না, কারো হকের একটা টাকা মারবে না, এটা আমার বিশ্বাস।